আপনাদের সবাইকে অজস্র আন্তরিক শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। আজকে বর্ধমান জেলার আমোদপুর সেই গ্রামে শ্রী শ্রী 108 স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজের তিরোভাব তিথি মহোৎসব এবং বাংলা সাহিত্যের এক আশ্চর্য মানুষই বলবো। বাংলা সাহিত্যের যে মূল ধারা তার থেকে একদম আলাদা একজন মানুষ, সুকুমার রায়। তাকে শিশু সাহিত্যিক বলি আমরা, কিন্তু তার লেখা কবিতা আবোল তাবোল ধরুন, সেটা যে পুরোটাই শিশু সাহিত্য এরকম কিন্তু নয়। তার তলায় 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 বড়দের কথাও, বড়দের ভাবনা চিন্তার কথাও, এমনকি রাজনৈতিক কথাও প্রচুর পরিমাণে আছে। সেটা যারা পণ্ডিত মানুষ তারা বুঝতে পারেন। তার তিরোভাব ঘটেছিল আজকের তারিখে, এই 9ই সেপ্টেম্বর তারিখে। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 23শে ভাদ্র 1431, ইংরেজির 9ই সেপ্টেম্বর 2024, সোমবার, ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5:24, সূর্যাস্তের সময় বিকেল 5:46। নক্ষত্র বিশাখা। জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 8:35 গতে, বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। দিনের বেলা 3:04 গতে, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটো আপাতত। আমাদের যে মূল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা একটু খারাপ হয়ে গেছে, সারাবার চেষ্টা করা হচ্ছে, আপনারা জানেন। একটা তো শরণাগত সৌমিত্র পরিবার বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে, সেইখানে যদি গোড়ায় SG লিখে চিঠি পাঠান তাহলে সে চিঠি আমার কাছে চলে আসবে, আমি দেখে নেব। আর একটা নাম্বার দিচ্ছি, এটা কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবার জন্যই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। সেখানেও SG লিখতে হবে, 9123615431। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না। এই দুটো নাম্বারে আপনারা চিঠি পাঠাতে পারেন। যে সমস্ত চিঠি এর মধ্যে পাঠিয়েছেন এবং যেগুলো পড়া হয়নি সেগুলো ফরওয়ার্ড করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তাহলে এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনের জয়দ্রথের কথা বলছিলাম। জয়দ্রথের কথা বলতে গিয়ে জয়দ্রথের ভাগ্য, সবে শিশু জন্মেছে, তার ভাগ্য সে যুদ্ধক্ষেত্রে সে মাথা কাটা পড়বে তার। তখন তার যে বাবা বৃদ্ধ ক্ষত্র, তিনি বললেন যে বেশ, যে আমার ছেলের মাথা কাটবে তার মাথা শতধা বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যাবে। এইরকম একটা অবস্থায় জয়দ্রথের জীবন শুরু হলো বলতে পারেন। বলবো তারপর থেকে কি হলো না হলো। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বৌদ্ধ ভারত। বেশ খানিকটা অংশ পড়ে ফেলেছি আমরা, আরো খানিকটা অংশ শোনাবো আপনাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। এই যে নতুন নাম্বার যেটা দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আর একটা নাম্বার, এইখানে একটা দুটো করে চিঠি আসতে শুরু করেছে, সেই চিঠি পড়ব এবং শেষে বাইরে দূরে, আমরা এখন আন্দামানে। গানের পর ফিরে আসছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন, জয়দ্রথের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। জয়দ্রথের কথা পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। তো যাই হোক, সেই শিশুটি জন্মেছে, জন্মে তার ভাগ্য নির্ধারণ করা হয়েছে এইরকমটা হবে, এবং রাজাও বলেছেন যে বেশ, যে তাকে মারবে তার এই হবে, তার মস্তক শতধা বিচ্ছিন্ন হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। সেসব তো হয়েছে। এবার পুত্রের নামকরণ করা হবে। তা পুত্রের নামকরণের সময় রাজা বৃদ্ধ ক্ষত্র তিনি ছেলের নাম রাখলেন জয়দ্রথ। জয়ত আর রথ, এই দুটো শব্দ জুড়ে তৈরি হলো নামটা জয়দ্রথ। মানে জয়ী রথের মালিক, জয়ী রথের প্রভু, জয়ী রথ যার অধীনে। বুঝতেই পারছেন, এক ধরনের একটা রাজার মনের মধ্যে আমার ছেলে খুব বীর হবে,
খুব বড় যোদ্ধা হবে, এই রকমের একটা আকাঙ্ক্ষা কাজ করেছে। সেই আকাঙ্ক্ষা থেকেই তো আমরা যখন নবজাতকের নাম দিই তখন তো তার ভেতর দিয়ে আমাদের আকাঙ্ক্ষাটাই প্রকাশ পায়। তো সেই রকমের একটা আকাঙ্ক্ষা বৃদ্ধ ক্ষত্রর মনের মধ্যে থেকে বেরিয়ে এসেছে জয়দ্রথ নামটা দেবার ফলে। এবারে জয়দ্রথকে তো অস্ত্রশস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে এবং সত্যি সত্যি জয়দ্রথ অস্ত্রবিদ্যায় খুব পারদর্শী হয়ে উঠল। মানে মহাবীর বলতে যেটা বোঝায় সেই রকম হয়ে উঠল। আস্তে আস্তে বড় হচ্ছে, খুব বড় বীর, সুন্দর দেখতে, বিয়ের বয়স হয়ে গেল এবং রাজপুত্র, নানান দেশ থেকে নানান রকম সব বিয়ের সম্বন্ধ আসতে লাগলো। তো অনেক রকম বিবেচনা করে বৃদ্ধ ক্ষত্র ঠিক করলেন যে ওই দুঃশলা, মানে কৌরবদের একমাত্র বোন দুঃশলা, এই দুঃশলার সঙ্গে জয়দ্রথের বিয়ে দেওয়া হলো। দুর্যোধন, দুঃশাসন এরা সব এই বিয়েগুলোর মধ্যে একটা রাজনৈতিক বুদ্ধি টুদ্ধি কাজ করতো। এখনকার খুব বড় লোক যারা, তাদের বিয়েতে বিশাল বিশাল বড় লোক যারা, তাদের বিয়েতেও যেমন রাজনৈতিক বুদ্ধি কাজ করে, প্রতিপত্তি বাড়াবার বুদ্ধি কাজ করে না, সেই রকম সব বুদ্ধি কাজ করলো নিশ্চয়ই। তো বিয়ে দেওয়া হলো এবং জয়দ্রথ 100 শ্যালক, তারা সকলে মহামহা সব বীর, ফলে অপ্রতিরোধ্য হয়ে উঠলেন জয়দ্রথ। নিজে বীর এবং এতগুলো সব শ্যালক রয়েছে তার। বৃদ্ধ ক্ষত্র ছেলেকে রাজ্য ছেড়ে দিয়ে মানবপ্রস্থে গেলেন। জয়দ্রথ এখন সিন্ধুরাজ। শুনছেন 92.7 বিগ এফএম এ পুরাণ চিরন্তন জয়দ্রথের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। জয়দ্রথের কথা পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। তো যাই হোক, সেই শিশুটি জন্মেছে, জন্মে তার ভাগ্য নির্ধারণ করা হয়েছে এইরকমটা হবে এবং রাজাও বলেছেন যে বেশ, যে তাকে মারবে তার এই হবে, তার মস্তক শতধা বিচ্ছিন্ন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, সেসব তো হয়েছে। এবার পুত্রের নামকরণ করা হবে। তা পুত্রের নামকরণের সময় রাজা বৃদ্ধ ক্ষত্র তিনি ছেলের নাম রাখলেন জয়দ্রথ। জয়ত আর রথ, এই দুটো শব্দ জুড়ে তৈরি হলো নামটা জয়দ্রথ। মানে জয়ী রথের মালিক, জয়ী রথের প্রভু, জয়ী রথ যার অধীনে। বুঝতেই পারছেন, এক ধরনের একটা রাজার মনের মধ্যে আমার ছেলে খুব বীর হবে, খুব বড় যোদ্ধা হবে, এই রকমের একটা আকাঙ্ক্ষা কাজ করেছে। সেই আকাঙ্ক্ষা থেকেই তো আমরা যখন নবজাতকের নাম দিই তখন তো তার ভেতর দিয়ে আমাদের আকাঙ্ক্ষাটাই প্রকাশ পায়। তো সেই রকমের একটা আকাঙ্ক্ষা বৃদ্ধ ক্ষত্রর মনের মধ্যে থেকে বেরিয়ে এসেছে জয়দ্রথ নামটা দেবার ফলে। এবারে জয়দ্রথকে তো অস্ত্রশস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে এবং সত্যি সত্যি জয়দ্রথ অস্ত্রবিদ্যায় খুব পারদর্শী হয়ে উঠল। মানে মহাবীর বলতে যেটা বোঝায় সেই রকম হয়ে উঠল। আস্তে আস্তে বড় হচ্ছে, খুব বড় বীর, সুন্দর দেখতে, বিয়ের বয়স হয়ে গেল এবং রাজপুত্র, নানান দেশ থেকে নানান রকম সব বিয়ের সম্বন্ধ আসতে লাগলো। তো অনেক রকম বিবেচনা করে বৃদ্ধ ক্ষত্র ঠিক করলেন যে ওই দুঃশলা, মানে কৌরবদের একমাত্র বোন দুঃশলা, এই দুঃশলার সঙ্গে জয়দ্রথের বিয়ে দেওয়া হলো। দুর্যোধন, দুঃশাসন এরা সব এই বিয়েগুলোর মধ্যে একটা রাজনৈতিক বুদ্ধি টুদ্ধি কাজ করতো। এখনকার খুব বড় লোক যারা, তাদের বিয়েতে বিশাল বিশাল বড় লোক যারা, তাদের বিয়েতেও যেমন রাজনৈতিক বুদ্ধি কাজ করে, প্রতিপত্তি বাড়াবার বুদ্ধি কাজ করে না, সেই রকম সব বুদ্ধি কাজ করলো নিশ্চয়ই। তো বিয়ে দেওয়া হলো এবং জয়দ্রথ 100 শ্যালক, তারা সকলে মহামহা সব বীর, ফলে অপ্রতিরোধ্য হয়ে উঠলেন জয়দ্রথ। নিজে বীর এবং এতগুলো সব শ্যালক রয়েছে তার।
বৃদ্ধ ক্ষত্র ছেলেকে রাজ্য ছেড়ে দিয়ে মানবপ্রস্থে গেলেন। জয়দ্রথ এখন সিন্ধুরাজ। শুনছেন 92.7 বিগ এফএম এ পুরাণ চিরন্তন জয়দ্রথের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। পর এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পড়া শুরু করি। একথা মনে রাখা প্রয়োজন যে পুরোহিতগণ সব দেশেই মর্যাদা ও সম্মান পেয়ে থাকেন। ভারতবর্ষে আবার সে মর্যাদা এত বেশি ছিল যে অতি দরিদ্র ব্রাহ্মণও আজন্ম সামাজিক মর্যাদায় রাজা অপেক্ষা উন্নত। সমাজ ব্যবস্থা তাকে চির দারিদ্র্যে নিষ্পেষিত করবে সত্য, কিন্তু সে সঙ্গে তাকে সম্মান দেবে প্রচুর। তাদের জন্য বাধা নিষেধ ছিল সহস্র ধরনের। আবার যার বর্ণ যত উচ্চ, তার ভোগ সুখের পথে বিধি নিষেধ ছিল তত কঠিন। তাছাড়া উচ্চবর্ণের ব্রাহ্মণদের আহারাদির উপরেও প্রচুর নিয়ম বিধি আরোপিত ছিল। বর্ণ যত উন্নত হবে, আহারাদির ব্যবস্থা তত কঠোর হবে এবং আহার্য বস্তু নিচয়ের সংখ্যা তত সীমাবদ্ধ হবে। জীবন ধারণের জন্য যে সকল বৃত্তি তারা অবলম্বন করতে পারবেন, সেগুলিও অতি অল্প কয়েকটি বৃত্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই ছিল ব্যবস্থা। আপনাদের কাছে তাদের জীবন একটি অন্তহীন কঠোরতার নিদর্শন বলে মনে হবে। আহারে বিহারে পানে গ্রহণে সর্বক্ষেত্রেই অফুরন্ত বিধিনিষেধ। আবার সেসব বিধিনিষেধ লঙ্ঘন করলে যে সকল শাস্তির ব্যবস্থা ছিল, তাও নিম্নতর বর্ণের থেকে ব্রাহ্মণের পক্ষে বহুগুণ নির্মম ছিল। একজন নিম্ন বর্ণের লোকের জন্য মিথ্যা ভাষণের দণ্ড যদি হতো 1 টাকা, তবে ব্রাহ্মণের পক্ষে তার উচ্চতর জ্ঞানের জন্য দণ্ড হতো 100 গুণ। প্রারম্ভিক অবস্থায় অবশ্য ব্যবস্থাটি অতি সুন্দর ছিল, কিন্তু উত্তরকালে এমন একটি সময় উপস্থিত হলো যখন এই পুরোহিত সম্প্রদায় প্রচুর ক্ষমতার অধিকারী হলেন, এবং তখনই তারা এই মূল কথাটি বিস্মৃত হলেন যে তাদের ক্ষমতার রহস্য দারিদ্র্যের মধ্যে নিহিত। বিস্মৃত হলেন যে তারা এমন একটি মানব গোষ্ঠী যারা গভীরভাবে অধ্যয়ন করবেন, চিন্তা করবেন, এবং সে সুযোগ দানের জন্যই সমাজ তাদের আহার, বস্ত্র, বাসস্থান প্রভৃতির যাবতীয় দায়িত্ব বহন করবে। কিন্তু কালক্রমে তাদের ভোগ পিপাসা জাগ্রত হলো এবং অর্থ লাভের জন্যও তারা হাত বাড়াতে লাগলেন। আপনাদের পরিভাষায় যাদের অর্থগৃধ্ণ, মানি গ্র্যাবার বলে, তারা তাই হয়ে উঠলেন এবং অন্য সবকিছু বিস্মৃত হলেন। ব্রাহ্মণের পর দ্বিতীয় জাতি হলো ক্ষত্রিয়। যুদ্ধ এবং রাজ্য শাসন এই ছিল তাদের কাজ। প্রকৃত ক্ষমতা এদেরই হস্তে ন্যস্ত ছিল, আর তাদের মধ্য থেকেই আমাদের দেশের শ্রেষ্ঠ মনীষীদের উদ্ভব হয়েছে, ব্রাহ্মণদের মধ্য থেকে নয়। সেও এক বিচিত্র ব্যাপার। অবতার পুরুষ বলে আমাদের সমাজে যারা পূজিত, তাদের সকলেই ক্ষাত্রকুলোদ্ভব, একটিও ব্যতিক্রম নেই। মহামনীষী শ্রীকৃষ্ণের জন্ম ওই ক্ষত্রিয় কুল থেকে। রামচন্দ্র ক্ষত্রকুলে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের দেশের খ্যাতনামা দার্শনিকগণ প্রথমে রাজসিংহাসনে উপবেশন করেছেন এবং রাজসিংহাসন থেকেই ত্যাগব্রতী দার্শনিকদের উদ্ভব হয়েছে। আবার এই রাজসিংহাসন থেকেই নিয়ত এ আহ্বান ধ্বনিত হয়েছে, ত্যাগ করো, ত্যাগ করো। যুদ্ধ ব্যবসায়ীরা দেশের শাসনকর্তা, তারাই দার্শনিক, তারাই উপনিষদের প্রবক্তা। চিন্তায়, ধীশক্তিতে পুরোহিতবর্গ অপেক্ষা এরা উন্নত ছিলেন। ক্ষমতা এদেরই অধিক ছিল, কারণ এরাই ছিলেন রাজা। অথচ আধিপত্য করতেন পুরোহিতগণ এবং ভীতি প্রদর্শনের চেষ্টাও তারা করতেন। ফলে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এই দুই বর্ণের মধ্যে রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব দীর্ঘকাল ধরে চলে আসছিল। শেষ হলো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এরপর গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আর কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কথা বলছেন, অন্যেরা শুনছেন, বা অন্যেরাও কথা বলছেন। খানিকটা উৎসাহ দিচ্ছেন ঠাকুরকে।
ঠাকুরকে উস্কে দিলে ঠাকুরের মুখ থেকে আরো নানান কথা শুনতে পাওয়া যায়। ভক্তরা খুব চালাক, তারা ওই একটু করে ধুয়ো ধরে দিচ্ছেন, একটু করে উস্কে দিচ্ছেন, আর ঠাকুর বলে চলেছেন নানান রকম কথা। যেমন কি বলছেন, গোস্বামীরা গৃহস্থ, তাই আমি তাদের বললাম তোমাদের ঠাকুর সেবা রয়েছে, তোমরা সংসারটা কি করবে, তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না। দেখুন, বৈষ্ণব যারা আছেন তাদের তো ঠাকুর সেবা আছে, এবং সেই ঠাকুর কিন্তু তার পরিবারের অন্তর্গত। এই যে আপনার ঘরে যে গোপালটি রয়েছেন, একটি হাত বাড়িয়ে রেখে দিয়েছেন নাড়ু খাওয়ার জন্যে, ননি খাওয়ার জন্যে, তো এই গোপাল তো আপনার পরিবারের অন্তর্গত। আমার এক দাদু, তিনি তখন কলকাতায় থাকতেন, এখন অন্য জায়গায় থাকেন, কাটোয়ার কাছে দাইঘাট বলে একটা জায়গায়, সেখানে তাদের বিশাল বাড়ি আছে, সেইখানে শেষ বয়সটা কাটাচ্ছেন, অনেক বয়স হয়ে গেছে তার। তো তাকে একবার আমাদের গ্রামের বাড়ির যে পুজো, সেই পুজোতে নিয়ে এসেছিলাম। তা আমার সে দাদু এলেন, এসে ঘুরে দেখলেন টেকলেন, পুজো দেখলেন, দেখে বললেন, আচ্ছা দাঁড়াও 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 দাদু ভাই, আমার একটা লজেন্স দিতে হবে গোপালকে। গোপালকে লজেন্স দিচ্ছেন তিনি, মানে তার সঙ্গে গোপাল আছেন, কিন্তু তার সঙ্গে একটা সিংহাসন, সেইখানে একটা গোপাল আছেন, এবং তাকে লজেন্স দিচ্ছেন। আচ্ছা, কল্পনা করতে পারেন ঈশ্বরকে, ভগবানকে, একজন মানুষ, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ মানুষ, তিনি লজেন্স দিচ্ছেন। লজেন্স আমরা তো বাচ্চাদের দিই, তার মানে গোপাল তার কাছে একটা বাচ্চা, একটা ছোট্ট ছেলে, তাকে ছেড়ে একজন মানুষ কি করে সন্ন্যাসী হয়ে যাবে? আমাদের কাছেও গোপাল তো একটা বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, শিশু, ওই রামলালার মতন আর কি, শিশু। তাকে ছেড়ে আমি সংসার ত্যাগ করে চলে যাব কি করে? যে মায়াটায় আমি জড়িয়েছি, গোপালের সঙ্গে যে মায়াতে আমি জড়িয়েছি, সেই মায়াটা বাইরের দিক থেকে তো সংসারের মায়া, কিন্তু আসলে সংসারের মায়া নয়, আসলে সংসারের অতীত, সংসারের থেকে ঊর্ধ্বগামী কোনো একটা মায়া, সেই মায়ায় আমি জড়িয়েছি। তো তাই ঠাকুর বলছেন যে না, তোমরা সংসারটা কি করে করবে, তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না। তাহলে সংসারীদের কর্তব্য কি? এইটা চৈতন্যদেব বলেছিলেন, জীবে দয়া, বৈষ্ণব সেবা, নাম ও সংকীর্তন। আমি শেষ থেকে বলি, নাম ও সংকীর্তন। নাম ও সংকীর্তন কেন? এই যে চৈতন্যদেবের কথা বলি রবিবার রবিবার, দেখবেন যে কোনো জায়গায় গিয়ে চৈতন্যদেব নাম ও সংকীর্তন করেন, তার সঙ্গে নাচেন, নৃত্য, সঙ্গীত, এই সমস্ত করেন। এর মানে কি? এর দুটো মানে আছে, দুদিক থেকে দুটো মানে আছে বলে আমার নিজের মনে হয়। প্রথম যে মানেটা, সেটা হচ্ছে যে আমি যদি নাম করে যাই, নাম করে যাই, নাম গান করে যাই, তাহলে সেই নামটা করতে 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 আমি নামের দিকে মন দিচ্ছি, নাম গানের সুরের দিকে মন দিচ্ছি, নাম গানের কথার দিকে মন দিচ্ছি, তার ফলে অন্য যে সমস্ত ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাগুলো আমার মনকে অধিকার করতে পারছে না। এই যে জাগতিক যে ভাবনা চিন্তা আমার মনকে অধিকার করতে পারছে না, এটা একটা কারণ। আর একটা কারণের কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। একটু গান শুনে নিন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ছিলাম আপনাদের এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পড়তে গিয়ে, যে এই যে নাম গান করো, নাম সংকীর্তন, নাম সংকীর্তন হচ্ছে চৈতন্যদেব বলছেন যে সংসারীদের কর্তব্য। সংকীর্তন একটা হচ্ছে তো গান, যা বাইরের অন্য সব জাগতিক চিন্তা মনের মধ্যে ঢুকতে দেবে না, গান দিয়েই আমার মনটা পরিপূর্ণ হয়ে আছে। আর নাচ ওই একই যুক্তি, কিন্তু আর একটা দিক থেকেও দেখবার আছে। আমার ভেতরে যে স্ফূর্তিটা জেগেছে, স্ফূর্তি মানে ফুর্তি নয়, কিন্তু স্ফূর্তিটা, স্ফুরণ, যেটা আমার ভেতর থেকে যেটা টকবক টকবক করে উঠলে বেরিয়ে আসতে চাইছে, যে আবেগটা, তাকে প্রকাশ করবার একটা জায়গা করে দিতে হবে। তো এই আবেগ নানান রকম হতে পারে, এই আবেগ শোক হতে পারে, এই আবেগ ক্রোধ হতে পারে, এই আবেগ আনন্দ হতে পারে, এই আবেগ প্রেম হতে পারে, সব কিছু।
সেই আবেগটাকে বার করে দেবার জন্যই তো সঙ্গীত, সেই আবেগটাকে বার করে দেবার জন্যই তো নৃত্য। তো এই যে চৈতন্যদেব যেটা বলছেন নাম সংকীর্তন, এই নাম সংকীর্তন এই আবেগটাকে বার করে দেয়, শুদ্ধ আবেগ যেটা সেইটাকে বার করে দেয়, সেটাকে মনের ভেতর থেকে বার করে শরীরের মধ্যে সব জায়গায় ছড়িয়ে দেয়। শরীর থেকে সে বাইরের পৃথিবীতে যে পাঁচজন আমার সামনে বসে রয়েছে তাদের মধ্যেও চলে যেতে পারে। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন কেশব সেন বলেছিল, উনি এখন দুই করো বলছেন, একদিন কুটুস করে কামড়াবেন, তা নয়, কামড়াবো কেন না, দুটোই করো, সংসার করো, আবার সেই সংসারের মধ্যে তুমি কামিনী কাঞ্চন ত্যাগ করে থাকবার চেষ্টা করো। সংসারটাকে গায়ে লাগতে দিও না, সংসারটাকে যেন ওই কচু পাতায় জলের কথা বলেছিল আগের দিন, সেরকম কচু পাতায় জলের মতন করে যেন টল 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 করে, যেন কচু পাতাটা যেমন ভিজে যায় না সেই রকম করে তুমি নিজেকেও ভিজতে দিও না। এই যে সংসারের যে দাবি, সেই দাবিকে তুমি আলাদা আলাদা করে রেখে দাও, তাকে বিজড়িত করে দিও না। তো ঠাকুর ওই মণি মল্লিককে বলছেন যে তুমি তো তাই আছো, তোমার ত্যাগ করবার কি দরকার, তুমি ভেতরে ভেতরে ত্যাগী, কিন্তু বাইরে তুমি সংসার করছো, বেশ করো, কি হয়েছে। ঠাকুর আর কি বলছেন, আর একটা খুব জরুরি কথা বলছেন, সেটা ভীষণ জরুরি। যাদের দ্বারা তিনি লোকশিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার। যিনি আচার্য তার কামিনী কাঞ্চন ত্যাগী হওয়া দরকার, তা না হলে উপদেশ গ্রাহ্য হয় না। এইটা আপনারা দেখবেন। আমি একটু জাগতিক জায়গায় ফিরে আসি, যে যারা প্রধান প্রবক্তা নেতা, যাদের দিকে তাকিয়ে মানুষ এগোবে, তারা নিজেদের যে জীবন আদর্শ, সেই নিজেদের জীবন আদর্শে যদি শুদ্ধ না হন, অনুকরণযোগ্য না হন, তাহলে মানুষ তাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। এই বিশ্বাস হারিয়ে ফেলার ঘটনাটা সর্বস্তরে ঘটে চলেছে এখন। আপনারা আমার কথা শুনছেন, শরণাগত অনুষ্ঠানে আমার কথা শুনছেন, বহু মানুষ খুব শ্রদ্ধার সঙ্গে, খুব ভক্তির সঙ্গে শোনেন, খুব শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে সামনাসামনি দেখা হলে আমার সঙ্গে কথা বলেন। আমার খুব সংকোচ হয়, বিশ্বাস করুন, খুব সংকোচ হয়। মনে হয় আমার ভিতরে এত গন্ডগোল আছে, এত অপূর্ণতা আছে, এত পাপ আছে। যিনি সত্যিকারের জননায়ক হবেন তাকে এইগুলো তো দূর করতে হবে। কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সৌমিত্র বসু। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, কথামৃতের কথায়, যারা লোকশিক্ষা দেবেন তারা যদি আদর্শ মানুষ না হন, তাদের যদি আমি দেখি যে তারা আর পাঁচজন মানুষের মতো এই কাদায় পাকের মধ্যে জড়াজড়ি করে রয়েছেন, তখন আমি তার কাছ থেকে শিক্ষা নেবার ক্ষেত্রে আমার ভেতরে কোথাও একটা বাধা তৈরি হয়। এইটা কেবলমাত্র আধ্যাত্মিক শিক্ষা নেবার ক্ষেত্রেই নয়, ভেবে দেখবেন মাস্টার মশাইদের এক ধরনের একটা আদর্শ জীবন যাপন করি, এইরকম একটা চেহারা রাখতে হয় ছাত্রের সামনে, যে কারণে বলা হয় যে এই মাস্টারমশাই যেন ছাত্রদের থেকে একটু দূরে সরে থাকেন। আগে তো খুবই ছিল, পরবর্তীকালে এই যে দূরত্বটা, এটা ছাত্রদের সঙ্গে এটা অনেক বেশি কমে গেছে। কিন্তু মাস্টারমশাইয়ের কোনো হীনতা, মাস্টারমশাইয়ের কোনো নীচতা, মাস্টারমশাইয়ের কোনো অন্যায়, পাপ, ক্ষুদ্রতা, এইগুলো কিন্তু ছাত্রদের মনের মধ্যে খুব প্রভাব ফেলে। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি মানুষটা খুব খারাপ, কিন্তু আমি ভালো পড়াই না, না, মানে এর কারণটা কি আমি বলতে পারবো না, কিন্তু যাকে শ্রদ্ধা করব তাকে সমস্তটা দিক থেকে শ্রদ্ধা করব। এই শিক্ষক দিবস গেল কিছুদিন আগে, সেই সূত্র ধরেই কথাগুলো মনে আসছে। এইটা কিন্তু হতেই হবে তাকে, তাছাড়া কোনো উপায় নেই। গুরুদের ক্ষেত্রেও তাই, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই কথা বলছেন। আজকের মতো শেষ করি কথামৃত থেকে পাঠ।
এরপরে আপনাদের চিঠিপত্র, ফিরে আসছি গানের পর। আমি পত্র, আজকের চিঠিটি লিখেছেন তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট থেকে। আজ সকালে 30/8/24 আপনার মধুর কণ্ঠে বাইরে দূরে অনুষ্ঠানের সবুজ দ্বীপের রাজা নিয়ে এই কথাগুলো আমাকে সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেল। হ্যাঁ, আসলে আন্দামান নিয়ে কথা বলছিলাম তো, আন্দামান ভ্রমণ শুরু হয়েছিল, তো তার ভূমিকা হিসেবে ওই সবুজ দ্বীপের রাজার সেই উপন্যাস এবং চলচ্চিত্র, তপন সিংহের চলচ্চিত্র এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস, তার কথা বলেছিলাম। সেই সূত্র ধরে বলছেন তমালবাবু, ভোরবেলায় উঠে অপেক্ষা কখন খবরের কাগজ দেন যে কাকু তার জন্য। আজই তো এনে দেবে আমাদের সেই প্রিয় বই আনন্দ মেলা, যাতে বেরিয়েছে সবুজ দ্বীপের রাজা গল্পটি। সুনীলবাবুর এই বিখ্যাত কাল্পনিক চরিত্র রাজা রায় চৌধুরী ওরফে কাকাবাবু মধ্যবয়সী এক মানুষ, যিনি এক অবসরপ্রাপ্ত অসম্ভব সাহসী ও পণ্ডিত মানুষ, যিনি বিভিন্ন অমীমাংসিত রহস্য উদ্ঘাটন করতেন। সঙ্গে থাকতো ভাইপো সন্তু। কাকাবাবুর একটি পা দুর্ঘটনায় নষ্ট হয়ে যায়, তাই তিনি ক্রাচ নিয়ে চলতেন। বিপদে পড়লে হাতে তুলে নিতেন রিভলভার। তার এই থেমে না থাকা বিভিন্ন অভিযানে কখন যেন আমরাও তার সঙ্গী হয়ে যেতাম। এমনি ছিল এই গল্পগুলো, চরিত্রের সাথে একাত্ম হয়ে যেতাম। পরবর্তীকালে যখন গল্পটি সিনেমা হয়, তার স্মৃতিও আজ অমলিন। বাবার হাত ধরে দু ভাই বাবার তৈরি সিনেমা হলে, আমাদের বাড়ির নিকটবর্তী এলাকায়, সেই সিনেমা হলে গিয়ে দেখা এই মনোগ্রাহী সিনেমা। আরো অনেক কিছু মনে পড়ছে, তাও সব মনে চেপে রেখে আপনাকে নমস্কার জানিয়ে ও শরণাগত পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ এখানেই লেখা শেষ করলাম। বিষয় বহির্ভূত এই পত্রটি যদি পাঠযোগ্য হয়, পাঠ করবেন। নমস্কারান্তে, তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট। বিষয় বহির্ভূত কেন হতে যাবে? বিষয় বহির্ভূত তো নয়, মানে ছোটবেলার কথা, তার মধ্যে যে পবিত্রতা মিশে আছে, তার মধ্যে যে সারল্য মিশে আছে, এ তো ঠাকুরের কথাই, যে বালকভাবে ঈশ্বরের সাধনা করা। না, আমি অতটা বলছি না, কিন্তু এই কম বয়সের যে শুদ্ধতা, সেই শুদ্ধতার স্পর্শ পেলাম আপনার চিঠির মধ্যে দিয়ে। আমরা সকলেই পেলাম, এটাই বা কম কি। অনেক ধন্যবাদ তমালবাবু। এরপর গানের পর ফিরে আসছি আন্দামান, বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন আপনাদের নিয়ে যাচ্ছে আন্দামানে। নীল সমুদ্র, সেই নীল সমুদ্রের মধ্যে ছোট 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 দ্বীপ আন্দামান। আন্দামানে আরো অনেকগুলো মন্দির আছে, না সেটা থাকাই তো স্বাভাবিক। যেখানে মানুষ থাকে সেখানে তো ধর্মস্থান থাকবেই। তো এই আন্দামানে বাঙালি বলুন, তামিল বলুন, বহু মানুষের বাস। তারা নিজেদের জন্য নিজেদের মতো করে প্রচুর মন্দির তৈরি করে নিয়েছেন। তা আমার খুব স্বাদ ছিল সেই মন্দিরগুলোর কথা এক এক করে আপনাদের শোনাবো। শুরু তো করেছিলাম, কিন্তু হঠাৎ খেয়াল হলো আজকে 9 তারিখ, 9ই সেপ্টেম্বর। বস্তুত একটা চিঠিতে একজন মনে করিয়ে দিলেন আমাকে যে পুজো এসে গেছে, 1 মাস বাদে পুজো। মানে পুজো বলতে বাঙালি তো দুর্গা পুজোই বোঝে, কিন্তু সে তো শুধু দুর্গা পুজো নয়, তার সঙ্গে লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, আরো 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 নানান রকম। মানে এটা বলবার দরকার করে না, শুধু শুধু কেন বলছি, আমাদের খুব বড় উৎসব। তা সেই সময়টা আন্দামানে পড়ে থাকতে ইচ্ছে করলো না, আন্দামান থেকে ফিরে আসবো। কিন্তু তার আগে আন্দামানের যে মন্দিরের কথা না বললেই নয়, মানে ঠিক করে বলতে গেলে যে মন্দিরের কথা বিশেষ করে বলবার জন্য এই আন্দামানে যাওয়ার পরিকল্পনা, সেই মন্দিরের বর্ণনা দিয়ে, সেই মন্দির আপনাদের দেখিয়ে আন্দামান থেকে ফিরে আসব। তারপর নানান জায়গার দুর্গা মন্দিরের কথা বলবো আপনাদের। পরে আবার কোনো সময় আন্দামানে যাওয়া যাবে। যে মন্দিরটার কথা বলবো সেই মন্দিরটা কোনো ঠাকুর দেবতার মন্দির নয়, বলতে পারেন দেবতাদের মন্দির। সেই মন্দির হলো সেলুলার জেল।
সেলুলার জেলের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের নিয়ে আসছে সেলুলার জেলে। আগেই বলেছি আপনাদের, এই সেলুলার জেল আমার মতে স্বাধীন ভারতের সর্বোত্তম মন্দিরগুলোর মধ্যে একটি। দুটো কথা একটু বলিনি কেমন? আচ্ছা, সেলুলার কথাটা কোথা থেকে এসেছে বলুন তো? না, নিশ্চয়ই অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য বলি, কথাটা এসেছে সলিটারি থেকে, মানে একা। যে জেলে প্রত্যেকটি মানুষ একা থাকতো বা থাকতেন বলাটাই উচিত, তাদের জন্য তৈরি করা হয়েছিল এই জেল। প্রত্যেকে আলাদা আলাদা, একা। এই জেলের আর একটা দেশি নাম ছিল কালাপানি, অর্থাৎ কালো জল। না, সমুদ্রের জল তো কালো নয়, কিন্তু কালা মানে ভয়ঙ্কর, তাই না? কালা কানুন কথাটা মনে পড়বে আপনাদের। তো এই জেলে নিয়ে যাওয়া হতো সমুদ্র পার হয়ে, এই যে এই আন্দামানে। আপনারা সকলেই জানেন 1906 খ্রিস্টাব্দে এই জেল তৈরি হয়েছিল। তখন ব্রিটিশ যুগ। স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই আন্দামানে ব্রিটিশরা তৈরি করেছিল এই সেলুলার জেল বা কালাপানি। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের অনেককে গ্রেপ্তার করে তাদের পাঠানো হতো এই কারাগারে। সে এবারে ভয়ঙ্কর এক অন্ধকার, অন্ধকূপ বলতে পারেন। একটু কল্পনা করবেন যখন দেখাবো যে কি অবস্থার মধ্যে আমাদের মুক্তির মন্দির ও সোপানো তলে যারা প্রাণ বলিদান দিতে চেয়েছিলেন কিভাবে অত্যাচারিত হয়েছেন। আজকে আমরা আন্দামানে বেড়াতে যাচ্ছি, তখন তো বেড়াতে যাওয়ার সুযোগ ছিল না, যাওয়ার অনুমতি পাওয়া যেত না। তো এই ভয়ঙ্কর জেলের কথা একটু বলি আপনাদের। সেলুলার জেল তৈরি করার কাজ শুরু হয়েছিল 1893 খ্রিস্টাব্দে, শেষ হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। প্রথম 1858 খ্রিস্টাব্দের জানুয়ারিতে এই এই একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করা যেতে পারে। 1858, মনে করে দেখুন, সিপাহী বিদ্রোহ শেষ হয়েছে। প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামানের দ্বীপান্তরে পাঠানো হয়েছিল 1858 সালের ডিসেম্বর মাসে। সেই আন্দামানের শুরু। কিন্তু আজকে তো আর সময় নেই, আজকের মতো শেষ করতে হবে শরণাগত। আবার আগামীকাল এই বাইরে দূরেতে সেলুলার জেল নিয়ে দুটো কথা বলবো, দেখাবো আপনাদের সেলুলার জেল। আজকের মতো তাহলে বিদায়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার, পুরনো নাম্বার আপাতত বাতিল, ঠিক করা হোক, তারপর আপনাদের বলে দেব। নতুন নাম্বারে যারা শরণাগত সৌমিত্র পরিবারের সদস্য তারা সেইখানে চিঠি লিখতে পারেন। আর একটা নাম্বার দিচ্ছি, সেইখানেও চিঠি লিখতে পারেন। 9123615431। শুধু একটাই অনুরোধ, এই 9123615431 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠান, কিন্তু দয়া করে ফোন করবেন না। আসলে যাকে রাজি করানো হয়েছে যে আপনার নাম্বারে এই চিঠিগুলো আসবে, তিনি ফোন পেলে একটু অস্বস্তিতে পড়েন, তো সেইটা দয়া করে যদি একটু খেয়াল রাখেন। তাহলে এবার কবিতা। হে জড়তি, অন্তরে আমার দেখেছি তোমার ছবি। অবসান রজনীতে দীপবর্তিকার স্থির শিখা আলোকের আভা, অধরে ললাটে শুভ্র কেশে। দিগন্তে প্রণামরত শান্ত আলো প্রত্যুষের তারা, মুগ্ধ বাতায়ন থেকে পড়েছে নিমেষহীন নয়নে তোমার। সন্ধ্যাবেলা মল্লিকার মালা ছিল গলে, গন্ধ তার ক্ষীণ হয়ে বাতাসকে করুণ করেছে। উৎসব শেষের যেন অবসন্ন অঙ্গুলির বীণা গুঞ্জরণ।
শিশির মন্থর বায়ু, অসথের শাখা অকম্পিত, অদূরে নদীর শীর্ণ স্বচ্ছ ধারা কলশব্দহীন, বালুতট প্রান্তে চলে ধীরে শূন্য গৃহপানে, ক্লান্ত গতি বিরহিণী বধূর মতন। হে জড়তি মহাশ্বেতা, দেখেছি তোমাকে জীবনের শারদ অম্বরে, বৃষ্টিরিক্ত সূচি বৃষ্টিরিক্ত সূচি শুক্ল লঘু স্বচ্ছ মেঘে, নিম্নে শস্যে ভরা ক্ষেত, দিকে দিকে নদী ভরা কুলে কুলে, পূর্ণতার স্তব্ধতায় বসুন্ধরা স্নিগ্ধ সুগম্ভীর। হে জরতি, দেখেছি তোমাকে সত্তার অন্তিম তটে, যেখানে কালের কোলাহল প্রতিক্ষণে ডুবিছে অতলে। নিস্তরঙ্গ সেই সিন্ধু নীরে তীর্থ স্নান করি, রাত্রির নিকষ কৃষ্ণ শিলাবেদী মূলে এলো চুলে করিছ প্রণাম পরিপূর্ণ সমাপ্তিরে। চঞ্চলের অন্তরালে অচঞ্চল যে শান্ত মহিমা চিরন্তন, চরম প্রসাদ তার নামিল তোমার নম্র শিরে। মানস সরোবরের অগাধ সলিলে হস্তগত তপনের সর্বশেষ আলোর মতন। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। আপনাদের সবাইকে অজস্র আন্তরিক শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। আজকে বর্ধমান জেলার আমোদপুর সেই গ্রামে শ্রী শ্রী 108 স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজের তিরোভাব তিথি মহোৎসব এবং বাংলা সাহিত্যের এক আশ্চর্য মানুষই বলবো। বাংলা সাহিত্যের যে মূল ধারা তার থেকে একদম আলাদা একজন মানুষ, সুকুমার রায়। তাকে শিশু সাহিত্যিক বলি আমরা, কিন্তু তার লেখা কবিতা